পাতানো নির্বাচন হবে না, সিএসি প্রয়োজনে প্রশাসন রদবদল করতে পারবে কমিশন, মন্ত্রিপরিষদ সচিব। নিরাপত্তার অভাবে বাংলাদেশ ভারতে যাবে না, মার্কিন ভিসার জন্য জামানত অব্যাহতি চাইবে ঢাকা তৌকির হোসেন। হত্যার হুমকি দেয়া হতো মুসাব্বিরের স্ত্রী, সরকারকে বেকায়দায় ফেলতে খুন, বিবৃতিতে ফখরুল। ক্যাবিনেটে 4 অধ্যাদেশ অনুমোদন, 295টি ওষুধ অত্যাবশ্যকীয় তালিকায় দাম নির্ধারণ করবে সরকার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন যারা করেছেন তাদের সাথে ইনসাফ করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইসিতে আপিলের জন্য স্থাপিত বুথ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়ের রিপোর্ট। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। এই পর্যন্ত মোট 469টি আবেদন জমা পড়েছে। সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এই সময় আপিল বুথ পরিদর্শন করতে আসেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন মূলত আপিল কর্তৃপক্ষ। রিটার্নিং অফিসার যে সিদ্ধান্তই দিক না কেন, কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন আপনার সঙ্গে মিটিং করেছে গত 2 দিনে। তারা আপনাদের কাছে বলে গেছে যে আরেকটি পাতানো নির্বাচন হলে রাজপথে নামবে। স্যার, আপনি কি মনে করছেন স্যার? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। পরে বিকেলে সিএসির সঙ্গে সাক্ষাৎ করতে যান ইইউর 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউর ইলেকশন অবজারভেশন কমিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স ইয়াবস। Bangladesh is really a very important partner for the European Union, but now we have just started with our mission. We have a team this opportunity to observe your electoral process for Bangladesh as a vibrant democracy. এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির প্রয়োজন মনে করলে প্রশাসন রদবদল করতে পারবে। কেউ না কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রত্যেকটা কেসই মেরিটের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। গণভোটকে ঘিরে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেবার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর সেডাপে আয়োজিত পলিসি ডায়ালগে এই আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এই ধরনের বিভাজনমূলক শব্দ ব্যবহার চায় না জামায়াত। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ও নির্বাচনী অঙ্গীকার শীর্ষক পলিসি ডায়ালগ। এবং এই ব্যাখ্যা একরকম না,
এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন, গণভোট ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত সহ নানা বিষয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের বলেন, নারীদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে জামায়াত কয়েকটি নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে, যা শিগগিরই জনসম্মুখে উপস্থাপন করবে দলটি। আমরা আমাদের দলের অবস্থান থেকে খুব স্পষ্ট ভাষায় বলেছি যে এখানে মেজরিটি বা মাইনরিটি যে শব্দটা আমরা ইউজ করি, আমরা এটা ইউজ করব না। আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনো দিতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও যারা আছেন অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা চলব। আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অতীতে সুষ্ঠু নির্বাচন হলেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। এ সময় আলোচকরা আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়নযোগ্য অঙ্গীকার করার আহ্বান জানান। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ তার পরিবারের। স্ত্রী সুরাইয়া বেগম জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই প্রাণনাশের শঙ্কায় ভুগছিলেন মুসাব্বির। সহকর্মীদের দাবি, এলাকা জুড়ে জনপ্রিয়তা আর সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়। মুসাব্বিরের হত্যাকাণ্ড সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে, তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ড ভোট বানচালে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত বলে মনে করেন তিনি। বলেন, যথাসময়ে নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর নির্বাচন আচরণবিধি লঙ্ঘন নয় জানিয়ে তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মূলত এই সফর। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত পৈতৃক ভিটা সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সফর করবেন তিনি। তার কর্মসূচিতে থাকছে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করা। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। সফরের প্রথম দিন 11 জানুয়ারি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি যাবেন বগুড়ায়।
12 তারিখে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর দাদাবাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে যাবেন। দীর্ঘ 19 বছর পর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস আর আনন্দ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার অবসান ঘটবে বগুড়াবাসীর। লিডার আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটা দোয়া মাহফিল করব। সেইখানে আমরা আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকবেন। দলীয় প্রধানের আগমনকে ঘিরে রংপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা জরুরি সভা করেছেন। আমাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন সশরীরে সাক্ষাতে দেখতে পাবে, এটা তো এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা তো যথেষ্ট আনন্দ আমাদের মধ্যে উদ্বেলিত হয়েছে প্রত্যেকটা এলাকার লোক। আশা করি শুধু বিএনপি কেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করবে তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁয়ে যাবেন তারেক রহমান। সেখানে রাত্রি যাপনের পর 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া অনুষ্ঠানে যোগ দিবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। 14 জানুয়ারি রংপুর থেকে সড়ক পথে বগুড়ার গাবতলী যাবেন তারেক রহমান। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী 14 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করে আসামি পক্ষ। একই সঙ্গে জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি বলেও দাবি করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন এবং আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করেন। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন ঠিক করে ট্রাইব্যুনাল। গত 4 ডিসেম্বর জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। রাষ্ট্রের নির্দেশেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছে। ভারতে টি-20 না খেলার সিদ্ধান্ততে অনড় বাংলাদেশ। এক মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে পুরো টিম ও সমর্থকদের কিভাবে নিরাপত্তা দেবে দিল্লি? এই প্রশ্ন তোলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মর্যাদার প্রশ্নে কারো সাথে কোনো আপোষ নয়, এমনটাই জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জানাচ্ছেন আপেল শাহরিয়ার। ক্রিকেট প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ভারতের আসন্ন আইপিএল আসরে টিম থেকে বাদ দিলে নিন্দার ঝড় ওঠে ক্রিকেট দুনিয়ায়। ক্ষোভ ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারও। দেশে বন্ধ করা হয়েছে আইপিএলের সব ধরনের সম্প্রচার। এমনকি টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত। এ সময় ভিসা বন্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলি আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে, তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা
হয়তো বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। ক্রিকেট ইস্যুতে দুই দেশের মধ্যে বিদ্যমান সার্বিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রেসপন্স করার প্রয়োজন দেখা দেয় তার অর্থ এই না যে অন্য সকল জায়গায় আমরা একই রকম অ্যাটিটিউডে থাকবো। তো ভারতের সাথে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূল মন্ত্র আছে, একই সাথে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেব। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ সহ 4 অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইয়েদুর রহমান বলেন, জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকায় ওষুধের সংখ্যা বাড়িয়ে 295 করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য করতে ওষুধের তালিকা, হালনাগাদ এবং ওষুধের মূল্য নির্ধারণ করে দেবে সরকার। এটি স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ বলে জানান তিনি। প্যাটেন্টেড মলিকুল যদি নতুন আসে বাংলাদেশে, তাদের জন্য একটা ক্যাটাগরি, আউট অফ প্যাটেন্ট মলিকুল যদি বাংলাদেশে নতুন আসে, তাদের জন্য একটা ক্যাটাগরি, এবং বায়োলজিক্যালসের জন্য আরেকটা ক্যাটাগরি, এবং সেখানে তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই সবগুলো ক্ষেত্রে বায়োলজিক্যালসে পার্টিকুলারলি এটা একটা স্পেশাল সেক্টর বলা হচ্ছে, যে বায়োলজিক্যাল যেন উৎসাহিত করার জন্য এখানে আলাদা ধরনের আসলে যে ফর্মুলা, সেটাকে আবার 1.33 দিয়ে গুণ করে তাদেরকে অতিরিক্ত যেন আগ্রহী করা যায় এই বিষয়ে গবেষণায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। অতএব এটা আসলে একটা, আমরা বলতে পারি বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা, স্বাস্থ্য অর্জন, রক্ষা, চিকিৎসায় সকল ক্ষেত্রে, এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যকসু সদ্য নির্বাচিত প্রতিনিধিরা। জিয়ারত শেষে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, বেগম জিয়া সবাইকে নিয়ে যে রাজনীতি করেছেন সেই আদর্শকে তারা মনোপ্রাণে ধারণ করেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন তারা। ইফতেখার রেজার রিপোর্ট। বুধবার বিকেলে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা। জিয়ারত শেষে যকসু ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সে কারণেই শিক্ষার্থীদের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তারা। তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি যে অবদান রেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, আমরা সবসময় তার জন্য দোয়া করি, আমরা তাকে ধারণ করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন যকসু প্রতিনিধিরা। সাথে ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম। অতীতের মতো কারচুপি নির্বাচন আর হবে না, এমন প্রত্যাশা তার। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে, মাসল পলিটিক্সের আমরা নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে, ভোটাররা যাবে, নির্বিঘ্নে ভোট দিবে, তাদের যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দিবে। কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা, তাদেরকে ভয় দেখানো, সেই ধরনের কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ইসলামী ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ যকসুর 21 পদের 16টিতে শিবির বিজয়ী হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এর আওতায় ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে পণ্য কিনলে ক্রেতাদের আকর্ষণীয় উপহার দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনের পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন সহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। এরই ধারাবাহিকতায় ক্যাম্পেইনের চলতি সিজনে ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ওয়ালটনের পণ্য কিনে উপহার পাওয়া
9 জন ক্রেতার হাতে তাদের পণ্য তুলে দেওয়া হয়। এসব উপহার ক্রেতাদের হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী 25 জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। নার্সের সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সংসদ নির্বাচন ঘিরে ফেনীর 3টি আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বেশি আলোচনায় ফেনী 3 আসন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু এখানে প্রার্থী। গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার বদলে গেছে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত আসনের ভোটের সমীকরণ। ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো রিপোর্ট। চায়ের কাপে আলোচনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে। আলোচনা চলছে তাদের ভোট কোন দিকে যাবে, কাকে ভোট দিলে দেশ ও দশের উন্নয়ন হবে, এমন ভাবনাই সাধারণ ভোটারদের। প্রান্তিক ভোটাররা বলছেন ফেনী জেলার উন্নয়নে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারবেন এবং যে সাধারণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবেন তাকে নির্বাচিত করতে চান তারা। নদীতে বিলীন হয়ে গেছে, এইগুলো দ্রুত কাজ করে দিলে আমাদের বিষম উপকারিত, আর যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা। আগে আওয়ামী লীগের মতো যেরকম চাঁদাবাজি বা সন্ত্রাসী, এরকম আমরা কোনো সন্ত্রাসী চাই না। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের মধ্যে ফেনী 3 আসন বেশি আলোচনায়। স্বাধীনতার পর এই আসনে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতার কারণে অন্যরকম রাজনৈতিক হিসাব হতে পারে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা, অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা। আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। বিএনপির পাশাপাশি এই আসনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল পালন করবো ইনশাআল্লাহ। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসনে মোট ভোটার 5,03,000। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এলপিজি বিক্রি বন্ধের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 6 দফা দাবি আদায়ে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ডাকে সকাল থেকে সারা দেশে পরিবেশক ও খুচরা পর্যায়ে এলপিজি বিক্রি বন্ধ করে দিয়েছিল ব্যবসায়ীরা। এতে সারা দেশে দেখা দেয় এলপিজি সিলিন্ডার সংকট, ভোগান্তি বাড়ে গ্রাহকদের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে 6 দফা দাবি জানিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ীরা। পরে বিকেলে বিআরসির সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করেছে এলপিজি গ্যাস ব্যবসায়ীরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট আবেগী হয়ে কোনো পদক্ষেপের আগে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জাতীয় দলের। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি আরও জানিয়েছেন, বিসিবি স্বতন্ত্র সংগঠন, তাদের নিজস্ব মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তটা নেওয়া উচিত।
যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তা দুঃখজনক বলেও জানান তামিম। জানাচ্ছেন মমিনুর রিপন, ডেস্ক রিপোর্টে। ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ নতুন কিছু নয়, তবে মুস্তাফিজ ইস্যুতে সেই আবেগ এবার কোনো যুক্তি মানতে নারাজ। কারণ দেশের ক্রিকেট প্রেমী জনগণের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার নিরাপত্তার বিশদসহ দ্বিতীয়বার ইমেল দিয়েছে বোর্ড। এসব ব্যাপারে আরও কৌশলী হওয়া যেত বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু হয়। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। স্বতন্ত্র হিসেবে ক্রিকেট বোর্ডেরও নিজস্ব মতামত থাকা উচিত উল্লেখ করে তামিম ইকবাল আরও বলেন, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই সকল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। তবে মুস্তাফিজ যেভাবে আইপিএল থেকে বাদ পড়েছে তা নিয়েও হতাশা প্রকাশ করেন তামিম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সহকারী হিসেবে দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে। স্ট্যান্ড বাই রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। বাছাই পর্বে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। মূল পর্বে জায়গা করে নেবার লক্ষ্য নিয়ে নেপালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিতে 12 জানুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ। 18 জানুয়ারি উদ্বোধনী দিনেই মাঠে নামবে জ্যোতির দল। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। 20 জানুয়ারি পাপুয়া নিউ গিনি, 22 জানুয়ারি নামিবিয়ার এবং 24 জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের সেরা 3 দল খেলবে সুপার 6-এ। সেমিফাইনালের 4 দল জায়গা করে নেবে চলতি বছরের বিশ্বকাপে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রসঙ্গ। ঢাকা ক্যাপিটালসকে 20 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে উঠে আসলো সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 181 রানের কঠিন টার্গেট ছুড়ে দেবার পর 8 উইকেটে 160-এ থামতে বাধ্য হয় ঢাকা। 6 ম্যাচে এটি চতুর্থ হার ক্যাপিটালসের। এদিকে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে টানা 6ষ্ঠ হারের লজ্জা দিল রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের নবাগত দলটিকে 4 উইকেটে হারিয়েছে তারা। যদিও 57 রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল নোয়াখালী। 50 তুলে চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্নও দেখান সৌম্য সরকার। তবে 43 বলে তার 59 ও মোহাম্মদ নবীর 35 রানের ইনিংসের পরও 5 উইকেটে 151 রানের বেশি তুলতে পারেনি নোয়াখালী। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ ওয়াসেমের 35 বলে 60 রানে জয়ের ভিত পায় রাজশাহী। শেষ দিকে দ্রুত 3 উইকেট হারালেও জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে তারা। এ নিয়ে টানা 6 ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল নোয়াখালী। আর চতুর্থ জয়ে শেষ 4-এর পথে এগিয়ে থাকল রাজশাহী। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। পাতানো নির্বাচন হবে না, সিএসি প্রয়োজনে প্রশাসন রদবদল করতে পারবে কমিশন, মন্ত্রিপরিষদ সচিব। নিরাপত্তার অভাবে বাংলাদেশ ভারতে যাবে না, মার্কিন ভিসার জন্য জামানত অব্যাহতি চাইবে ঢাকা, তৌহিদ হোসেন। হত্যার হুমকি দেয়া হতো মুসাব্বিরের স্ত্রী, সরকারকে বেকায়দায় ফেলতে খুন, বিবৃতিতে ফখরুল। ক্যাবিনেটে 4 অধ্যাদেশ অনুমোদন, 295টি ওষুধ অত্যাবশ্যকীয় তালিকায় দাম নির্ধারণ করবে সরকার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।